আমন্ত্রণ জানান 24 এর নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। বন্ধ্যাত্ব একজন ব্যক্তির জীবনে কিংবা একজন দম্পতির জীবনে কেবলমাত্র একটি অপূর্ণতার গল্পই নয়, বরং মাঝে মাঝে এটি হয়ে ওঠে আত্মসম্মানের প্রশ্ন কিংবা সমাজের কঠোর দৃষ্টিকোণ থেকে একটি অবর্ণনীয় সংগ্রামের গল্প। দর্শক, কী কারণে একজন ব্যক্তির বন্ধ্যাত্ব হয়ে থাকে এবং আক্রান্তের ঝুঁকিতেই বা কারা, কী করে আমরা এটিকে প্রতিকার করতে পারি, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার লাকির রহমান, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক। ম্যাম, বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতে জানা জরুরি যে আমরা কখন একজন দম্পতিকে বন্ধ্যাত্ব বলে স্বীকৃতি দেব কিংবা কখন চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত করব, একটু শুরুতে জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এত ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আসলে বন্ধ্যাত্ব আমাদের দেশে বলতে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই একটি সামাজিক ব্যাধি বলা যায়। যত না আমরা ফ্যামিলি থেকে নিজেরা যত না এফেক্টেড হই, তার চেয়ে সামাজিক প্রেশারটাই আমাদের উপর বেশি পড়ে। তো বন্ধ্যাত্ব আমরা তখনই বলবো যখন একজোড়া দম্পতি লাগাতার 1 বছর ধরে তারা চেষ্টা করছে বেবি নেওয়ার জন্য, একসাথে থাকছে, কোনো প্রোটেকশন নিচ্ছে না, কিন্তু তারা বাচ্চা কনসেপ্ট করতে পারছে না। তখনই আমরা তাদেরকে বন্ধ্যাত্ব বলবো, যে তারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে। তখন আমরা বলবো আপনারা অবশ্যই একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। নিশ্চয়ই। তার মানে 1 বছর তারা অপেক্ষা করবে এবং কোনো রকম প্রিকশন ছাড়া। কিন্তু ম্যাম, এই যে বন্ধ্যাত্ব হচ্ছে, আমাদের সমাজে তো সবসময় বলা হয়ে থাকে যে নারীরাই দায়ী বা একজন নারীকে সবসময় দায়ভুক্ত করা হয়ে থাকে। বন্ধ্যাত্বের কারণগুলো আসলে কি এবং শুধুমাত্র কি নারী দায়ী হয়ে থাকে? আমাদের সামাজিক প্রেক্ষাপটে অ্যাপারেন্টলি দেখতে গেলে সাধারণত আমরা নারীকেই দায়ী করে থাকি, যে একজন মায়ের বাচ্চা হচ্ছে না তার মানে নারীটাই দায়ী, নারী দায়ী। কিন্তু দেখা যাচ্ছে আমরা ইনভেস্টিগেশন করতে গেলে বা কাপল যখন আমাদের কাছে আসেন, হ্যাঁ, ডক্টর দেখাতে আসেন, তখন আমরা ইনভেস্টিগেশন করতে দেখি যে হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ই সমানভাবে দায়ী। হাজব্যান্ড যেমন 50% ক্ষেত্রে দায়ী, ওয়াইফও 50% ক্ষেত্রে দায়ী। সেই জন্য আমরা বলবো যে হাজব্যান্ড এবং ওয়াইফকে অবশ্যই দুজন একসাথে ডক্টরের কাছে আসলে আমরা ইনভেস্টিগেশন করে বের করতে পারি যে কার সমস্যা, এবং সমস্যাটি পুঙ্খানুপুঙ্খভাবে যখন আমরা আইডেন্টিফাই করতে পারি, তখন ট্রিটমেন্টটা ইজি হয়ে যায়। একদমই তাই। এবং কারণের ক্ষেত্রে যেহেতু নারীরাও দায়ী, পুরুষেরাও দায়ী, আমি একটু যদি আলাদাভাবে জানতে চাই যে নারীদের কারণগুলো কি কি রয়েছে? আচ্ছা, নারীদের ক্ষেত্রে দেখা যায় একজন মহিলা যখন আমাদের কাছে আসে, তখন আমরা তার হিস্ট্রি নিয়ে থাকি, হিস্ট্রি, ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো ওগুলো করতে গিয়ে আমরা দেখি যে নারীদের ক্ষেত্রে অনেক ধরনের কারণ আছে। তো আমরা বন্ধ্যাত্ব, একটি মা প্রজননক্ষম একটি মা যখন বেবি একটি বাচ্চা কনসেপ্ট করার জন্য তার কি কি প্রয়োজন, হ্যাঁ, একটি জরায়ু, 2টি ওভারি এবং 2টো ফেলোপিয়ান টিউব, এই যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, জরায়ুতে যদি কোনো টিউমার থাকে, অনেক সময় দেখা যায় জরায়ুতে ফাইব্রয়েড অ্যাডেনোমায়োসিস থাকে, জরায়ুর ভিতরে অনেক সময় সেপ্টাম থাকে, কনজেনিটাল জরায়ুতে অ্যাবনর্মালিটি থাকে, জন্মগত প্রবলেম থাকে, এই ধরনের প্রবলেমগুলো থাকলে কিন্তু সে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগবে। এবং এরপরে আসেন যে আপনার ওভারি, যেখান থেকে ডিম্বাশয়, যেখান থেকে ডিমটা ফুটবে, এই ডিম্বাশয়ে যদি কোনো প্রবলেম থাকে, ডিম ফোটার প্রবলেম থাকে অনেক সময়, যেটাকে বলি আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিতে অনেক 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 ডিম থাকে, কিন্তু ডিম্বাণুগুলো বড় হয় না, ওভুলেশনের প্রবলেম থাকে। এই প্রবলেমটা থাকলে কিন্তু সে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগবে। এবং অনেক সময় দেখা যায় এই ডিম্বাশয়ে টিউমার থাকে, হ্যাঁ, রক্তের টিউমার, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস বা এন্ডোমেট্রিওমা, হ্যাঁ, ওই টিউমারগুলো থাকলে কিন্তু তার বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। এবং এই ডিম্বাশয়ে অনেক সময় ডিম্বাণুর পরিমাণ কম থাকে, যেটুকু পরিমাণ থাকার দরকার তার ওই বয়সের জন্য। অনেক সময় দেখা যায় 20-25 বছরের একটি মেয়ে আসলো আমার কাছে যে তার বেবি হচ্ছে না, তখন আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে ডিম্বাণুর পরিমাণ কতটুকু আছে। তো ওই বয়সের জন্য, ওই বয়সে তার যতটুকু ডিম্বাশয় থাকার কথা, যে পরিমাণ ডিম্বাণু থাকার কথা, সে পরিমাণ ডিম্বাণু নাই। তো সেই জন্য কিন্তু সে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতে পারে। তখন অনেক সময় দেখা যায় মেয়েরা প্রিমেচিউর ওভারিয়ান ফেইলিওরে ভুগে, যে 40 বছর আগেই মেয়ের পিরিয়ডটি বন্ধ হয়ে গেছে। পিরিয়ড বন্ধ হয়ে গেলে সাধারণত 45-50 সময় মেয়েরা মেনোপোজে যায়, তার আগে কিন্তু পিরিয়ড বন্ধ হওয়ার কথা না।
কিন্তু অনেক অনেক পেশেন্টরাই আমার কাছে আসে যে ইরেগুলার পিরিয়ড অথবা হঠাৎ করে পিরিয়ড বন্ধ হয়ে গেল, তখন আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে সে বন্ধ্যাত্ব সমস্যার ভোগার কারণে হচ্ছে তার ইরেগুলার পিরিয়ডের কারণে হচ্ছে ডিম্বাণুর পরিমাণ কমে গেল বা প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর হয়ে গেল। এই সমস্যাগুলোর জন্য বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। আবার যখন আমরা বলি যে ফেলোপিয়ান টিউব, ডিম্বাশয়ের দুই পাশে দুটো টিউব থাকে ফেলোপিয়ান টিউব, আচ্ছা। এই টিউবগুলো ইনটেক থাকতে হবে, তার ওপেন থাকতে হবে, খোলা থাকতে হবে, যে পিক আপ করে ওভাম পিক আপ করে যে ডিম্বাণুগুলো যে ডিম্বাশয় থেকে ফুটছে, সেই ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিয়ে ডিম্বনালী দিয়ে জরায়ুতে আসবে। যদি ওই ডিম্বনালীতে কোনো ব্লক থাকে, হ্যাঁ, কোনো ইনফেকশনের জন্য, অথবা ডিম্বনালীগুলো কেটে ফেলা হয়েছে একটা বা দুটো, আগে কোনো অপারেশন হয়েছিল, তার প্রিভিয়াস কোনো একটোপিক প্রেগনেন্সির হিস্ট্রি ছিল, আগে কোনো অপারেশন থাকলে তখন দেখা যায় ডিম্বনালীতে সমস্যা থাকে। তো এই যে পথগুলো যদি ক্লিয়ার না থাকে, সমস্যা থাকে, তখনই কিন্তু মেয়েটি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগবে। এবং এছাড়াও এই অ্যানাটমিক্যাল প্রবলেম ছাড়াও তার কোনো যদি হরমোনাল প্রবলেম থাকে, আচ্ছা। যেমন হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের যদি কোনো প্রবলেম থাকে, কোনো মহিলা যদি ডায়াবেটিস মেলাইটাসে ভোগে, বা অন্য কোনো হরমোনাল প্রবলেম, যেমন তার কিন্তু পলিসিস্টিক ওভারিতে আমরা দেখি যে এএমএইচ হরমোনটি অনেক বেশি থাকে, এফএসএস এলএইচ হরমোন এফএসএস এলএইচ হরমোনের ইমব্যালেন্স থাকে। তো এই হরমোনাল প্রবলেমগুলো থাকলে কিন্তু সে বন্ধ্যাত্ব সমস্যায় ভোগে। মোস্ট কমন কজ অফ ইনফার্টিলিটি ইজ দ্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা আচ্ছা, এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমরা কিন্তু এই ডিজিজটা সম্পর্কে বর্তমানে অনেক বেশি শুনছি, তার মানে আক্রান্তের ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে এই ডিজিজে। একটু জানতে চাই, এত গুরুত্বপূর্ণ একটা কারণ বললেন বন্ধ্যাত্বের, ডিজিজটা আসলে কি, মানে এটি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজটি হচ্ছে একটি হরমোনাল ইমব্যালেন্স। হ্যাঁ, হরমোনাল হঠাৎ করে দেখা যায় এই সিনড্রোমটি হলে মেয়েরা সাধারণত হঠাৎ করে মোটা হতে থাকে, মোটা হতে থাকে, ওজন বাড়তে থাকে, আবার আনকন্ট্রোল। অনেক পেশেন্ট এসে বলে যে ম্যাডাম আমি ওজন কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবেই ওজন নিয়ন্ত্রণ করতে পারছি না, এবং সে তার দেখা যায় বডি কালার চেঞ্জ হতে থাকে, ঘাড়ে কালো হয়ে যাচ্ছে, মুখ বডির অন্যান্য জায়গায় ব্ল্যাকিশ স্পট দেখা যাচ্ছে, একনির প্রবলেম হচ্ছে, আর হচ্ছে হেয়ার লস হতে পারে, এবং সে তার পিরিয়ডটা অনিয়মিত হয়ে যেতে পারে, অনিয়মিত ইরেগুলার পিরিয়ডে ভুগতে পারে। এবং এইসব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই সমস্যাটা দিন দিন কিন্তু আমাদের দেশে বেড়েই চলেছে। এটার মোস্ট কমন কজ হচ্ছে যে আমরা সাধারণত সিডেন্টারি লাইফস্টাইল, এখনকার মেয়েরা যেটা হচ্ছে যে স্কুলে গেল জাঙ্ক ফুড খেলো, বাইরের খাবার বেশি খাচ্ছে, স্কুলে যাচ্ছে এবং কোনো এক্সারসাইজ করছি না, আমরা বাসায় আসছি আবার পড়াশোনা করছি। এই জিনিসটার জন্য কিন্তু তাদের ওজনটা বেড়ে যাচ্ছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, এবং হরমোনাল ইমব্যালেন্সও হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বংশগতও হতে পারে, যে মায়ের ছিল, বোনের ছিল, তারও হয়েছে, এরকম হতে পারে। তো এটা নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। এটা খুব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাটা কিন্তু খুব কারেক্টেবল একটি ডিজিজ। খুব যদি কেউ অ্যাওয়ারনেস গ্রো করতে হবে আমাদের, যে অ্যাওয়ার থাকলে, সে যদি সচেতন থাকে, তখন কিন্তু আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটি কন্ট্রোলে নিয়ে আসতে পারি। আচ্ছা, যে ওজন বাড়ানো যাবে না, এক্সারসাইজ করতে হবে, খাবার দাবার কন্ট্রোল করতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, তখন কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টগুলো খুব দ্রুতই কনসিভ করে। তার মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি কারো থেকে থাকে, শুধুমাত্র জীবনযাপনে পরিবর্তন, জীবনযাত্রার মানে পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন, এটি করলে তিনি তার লাইফটিকে সুরক্ষিত রাখতে পারেন। মানে আমরা তো বিভিন্ন ধরনের ডিজিজের কথা বললাম, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে টিনেজ বয়স থেকে অনিয়মিত মাসিকে যারা ভুগছে, তাদেরও গিয়ে পরবর্তীতে বন্ধ্যাত্ব হচ্ছে। অনিয়মিত মাসিক নিশ্চয়ই কোনো রোগের উপসর্গ, এবং পার্টিকুলার বিভিন্ন ডিজিজের কারণে এই রোগগুলো হয়ে থাকে। এবং একটু জানতে চাই যে অনিয়মিত মাসিকের কারণে যে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে, সেই ডিজিজগুলো কি আসলে? অনিয়মিত মাসিকের কারণে যে বন্ধ্যাত্ব হচ্ছে, সেটা একটু আগে আমি বললাম, যেটা মোস্ট কমন কজ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই ক্ষেত্রে অনিয়মিত মাসিক হতে পারে, এক্ষেত্রে অনিয়মিত মাসিক হতে পারে। আর এই টিনেজ বয়সে যে অনিয়মিত মাসিক হচ্ছে, অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, বা মা নিয়ে আসে তার মেয়েকে, টিনেজ বয়সে যে পিরিয়ড হয়েছে 1 বছর 2 বছর, আমার মেয়েটি অনিয়মিত পিরিয়ডে ভুগছে, তারা খুব ওরিড থাকে। তো ওই মাদেরকে আমরা কাউন্সেলিং করে থাকি যে আপনার ওরিড হওয়ার কোনো কারণ নেই, কারণ একটি মেয়ে যখন তার
পিরিয়ড শুরু হবে মেনার্কিতে হবে, মেনার্কি থেকে 2 বছর পর্যন্ত কিন্তু অনিয়মিত পিরিয়ডটা স্বাভাবিক। স্বাভাবিক ওই সময়ে অনেক পেশেন্ট আসে যে আগে অন্য অনেক ডক্টর দেখিয়ে আসছেন যারা হরমোন দিয়ে ট্রিটমেন্ট করেছে। তো ওই সময় আমরা বলি যে আমরা আসলে ওই সময়টা হরমোনাল ইমব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা আসতেই তার 2 বছর সময় লাগে। ওই সময় যদি আমরা হরমোন দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে তার বাইরের যে হরমোনগুলো ট্রিটমেন্ট করে সেক্ষেত্রে তার বডির ভিতরে যে হরমোনগুলো সেগুলো ব্যালেন্স আসতে পারে না, উল্টো রিয়াকশন হয়। সেই জন্য আমরা বলি যে ওই সময়টা 2 বছর তাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, হরমোন ট্রিটমেন্ট করা যাবে না এই অনিয়মিত পিরিয়ডের জন্য। 2 বছর পরে যদি তার প্রবলেমটা থেকেই যায় অথবা 18 বছরের পরে, সাধারণত 18 বছর আমরা ডিমার্কেশন লাইন রেখে দিই, 18 বছর পরে যদি মেয়েটির পিরিয়ডের অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে ইনভেস্টিগেশন করব, তার হরমোনাল ইমব্যালেন্স অনিয়মিত পিরিয়ডটি কেন হচ্ছে, কোন হরমোনের জন্য প্রবলেম হচ্ছে বা অন্য কোনো তার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা ইনভেস্টিগেশন করে এরপরে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। সাধারণত অনিয়মিত পিরিয়ডের কারণ যেটা বললাম আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আরেকটি কারণ হচ্ছে তার ডিম্বাণুর পরিমাণ যদি কম থাকে। আমি আগেই বলেছিলাম যে অনেক মেয়েদের দেখা যায় বংশগত কারণে, সাধারণত এটা জেনেটিক কারণেই হয়, যে জিনগত কারণে তার জন্মের সময় ডিম্বাণুর পরিমাণ কম ছিল, তার বয়স যতই বাড়ছে তখন ডিম্বাণুর পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন সে কিন্তু প্রিমেচুর ওভারিয়ান ফেলিওরের দিকে যাবে। তার যত বয়স যাবে ততই তার ডিম্বাণুর পরিমাণ কমতে থাকবে এবং বাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যালার্মিং একটি বিষয়, সচেতন করাটা খুব বেশি জরুরি। ম্যাম আরো বিস্তারিত জানবো, কারণগুলো সম্পর্কে অনেক কিছু জানার আছে একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা আক্তার। জি, আমরা শুনছি আপনাকে। জি, আমার ম্যামের কাছে প্রশ্নটা হচ্ছে যদি 3 মাস 3.5 মাসের দিকে লো লেন্থ প্লাসেন্টা হয়, ওইটা কি মানে প্লাসেন্টা পার্সেন্টে ঠিক হওয়ার কোনো চান্স আছে? জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ম্যাম কিছু কি জানতে চান? না ঠিক আছে দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক যে প্রশ্নটি করেছে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে অনেকে এই প্রশ্নটা আমরা আলোচনা করব কিন্তু আরো একজন দর্শক অপেক্ষায়, ফোনটি নিয়ে ফিরবো আলোচনায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের? দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন? জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি আপনাকে, সমস্যাটি বলুন। জি ম্যাডাম, আমার বিয়ে হয়েছে 12 বছর, আর আমার আগে 3টা বাচ্চা আমার প্রায় 6 মাসেই মারা গেছে পেটে। আমার ডায়াবেটিস আছে। এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? ডায়াবেটিস আমার কন্ট্রোলেই ছিল সব সময়, কিন্তু তারপরেও কেন বাচ্চা মারা গেছে? আমার লাস্ট যে বাচ্চাটা মারা গেছে ও 8 মাসে মারা গেছে, পেটেই মারা গেছে, পানি শুকায় গেছিল। আচ্ছা, দর্শক আপনি বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন কি? এবং অবশ্যই আপনি কনসিভ করার আগে এবং পুরো সময়টিতে অ্যান্টিনেটাল যে চেকআপগুলো রয়েছে বা কাউন্সিলিংগুলো যে রয়েছে প্রত্যেকটা গ্রহণ করাটা জরুরি, এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনার এই সমস্যাটি নিয়ে আলোচনা করবেন, আপনি সাথেই থাকুন। ম্যাম প্রথম যে দর্শক ফোন করেছে, প্রথম দর্শক যিনি বলেছেন যে 3 মাসের সময় যদি প্লাসেন্টা লো লাইন থাকে, যে জরায়ুর ফুলটা নিচের দিকে থাকে অনেক সময়, এটা খুব স্বাভাবিক। অনেক পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় প্লাসেন্টা লো লাইন পাই আমরা, অনেক সময় দেখা যায় থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে, 3 মাসের সময় হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে, তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখি যে প্লাসেন্টাটা লো লাইন, মানে জরায়ুর যে ফুলটা আছে বেবির, যে ফুলটা জরায়ুর মুখের কাছে এসে বসে আছে। তো এটা অনেক সময় অনেক পেশেন্ট খুব ওরিড হয়ে যায়। তো আমরা তাদেরকে কাউন্সেলিং করে যে দর্শক প্রশ্ন করেছে তাকেও বলছি যে আপনি ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় পরবর্তীতে এই প্লাসেন্টাটা উপরে উঠে যাচ্ছে, যত বেশি প্রেগনেন্সি অ্যাডভান্স হবে 20 সপ্তাহের পরে সাধারণত আবার একটি ইনভেস্টিগেশন করে দেখি আমরা যে দেখা যায় প্লাসেন্টা উপরে উঠে গেছে। যদি প্লাসেন্টা না উঠে সেক্ষেত্রে একটু তাকে সাবধান থাকতে হবে, অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে, বেড রেস্টে থাকতে হবে, ব্লাড রেডি রাখতে হবে, যে কোনো সময় ব্লিডিং হতে পারে, ইমার্জেন্সি অপারেশন লাগতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। নিশ্চয়ই। এবং ম্যাম আমাদের যে পরের দর্শক ফোন করেছিল, এটি আমাদের সমাজের অনেক মায়েরাই অনেক বোনেরা এই ধরনের সমস্যা ভোগ করছে, যে গর্ভাবস্থায় হঠাৎ করে গিয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তিনি ডায়াবেটিসে আক্রান্ত বলছিলেন, পরপর 3টি সন্তান তার একইভাবে 6 মাসের মাথায় নষ্ট হয়ে গিয়েছে। আপনি বিষয়টি আসলে কি কারণে হচ্ছে, কি করণীয় ওনার, কি বলতে চান?
এটি আসলে রিপিটেড প্রেগন্যান্সি লস হচ্ছে ওনার, যে 3টি প্রেগন্যান্সি ওনার পেটে মারা গিয়েছে, খুবই দুঃখজনক বিষয়। তো এটি হচ্ছে ওনার খুব প্রত্যেকবার প্রেগনেন্সির সময় অবশ্যই অ্যান্টিনেটাল চেকআপে থাকতে হবে। এবং ওনার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস একটি কারণ যে বারবার বেবিটা পেটে মারা যেতে পারে বা মিসক্যারেজ হতে পারে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে। কিন্তু ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলেই ছিল। তো তারপরেও কেন ওনার বেবি মারা যাচ্ছে, এটা হতে পারে যে দুটো কারণ, যেটা হচ্ছে বেবির ওনার অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এএনএ একটি টেস্ট আছে যেটা আমরা করতে দেই এসএলইর ক্ষেত্রে। সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস একটি ডিজিজ আছে যেখানে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলো বেবির ব্লাড সাপ্লাইকে হ্যাম্পার করে। যে বেবি যখন পেটে থাকে তখন বাচ্চাটা মায়ের কাছ থেকে ব্লাড সাপ্লাইটা ভালো পেতে পারে না, তখনই বেবি কিন্তু পেটের মধ্যে মারা যায়। তো এই ইনভেস্টিগেশনগুলো করে যদি ওনার ওই সমস্যাটি ধরা পড়ে সে অনুযায়ী ওনাকে ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে কিন্তু উনি একটি সুস্থ সবল বাচ্চা পেতে পারেন। আরেকটি কারণ হচ্ছে যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম বলে একটি ডিজিজ আছে। তো এই ডিজিজটিও কিছু ইনভেস্টিগেশন করতে হয়, আমাদের কাছে আসলে আমরা করতে দেই। যেখানেও রক্ত জমাট বাঁধায় প্রবলেম থাকে, যখন বেবিটি পেটের মধ্যে আস্তে আস্তে বড় হতে থাকে, বেবি মায়ের কাছ থেকে ব্লাডের মাধ্যমে নিউট্রিশন পাবে, ব্লাড সাপ্লাই পাবে। তো ওই যে প্লাসেন্টাগুলো, প্লাসেন্টার মাঝখানে মাঝখানে মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হয়, যেখানে থ্রোম্বাসের জন্য ব্লাডটা সাপ্লাই হচ্ছে না, ব্লাডটা ক্লট হয়ে হয়ে Clot জমে হয়ে থাকে, এই যাচ্ছে। কারণে বাচ্চারা সঠিকভাবে খাদ্য পাচ্ছে না, ব্লাড পাচ্ছে না, পেটে পানি কমে যাচ্ছে, যে বললো অলিগোহাইড্রোমনিয়াস। তো ওই কারণগুলোর জন্য কিন্তু মানে তার ওনার বেবি একটি সন্তান মারা গিয়েছে শুধুমাত্র পানি ছিল না, পানি ছিল না। প্রপারলি বাচ্চাটি নিউট্রিশন পায়নি, খাবার পাচ্ছিল না, এই কারণে মারা গেছে। আমি এই কারণে বলতে চাই যে গর্ভাবস্থা পুরো সময়টিতে যেহেতু হাই রিস্ক মাদার উনি, বিভিন্নভাবে ওনার সন্তানটি মারা গিয়েছে বিভিন্ন রোগের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে, পুরো সময়টা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তবে তার হাইপারটেনশন থাকতে পারে, হাইপারটেনশনের কারণেও কিন্তু বেবির পেটের মধ্যে পানি শুকিয়ে যায়, আনকন্ট্রোল হাইপারটেনশন, যেটা হয়তো বা ডায়াগনোস ছিল না। প্রেশার থাকলে, হাইপারটেনশন থাকলে অবশ্যই হাইপারটেনশন কন্ট্রোলে আনতে হবে। অবশ্যই ওনাকে ফাইন্ড আউট করা জরুরি বা অ্যাসোসিয়েটেড কোনো সমস্যায় ভুগছে কিনা। ম্যাম আরো জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনছি। আমার ওয়াইফের বয়স হচ্ছে 36। জি, সমস্যাটি কি? হ্যাঁ 36। গত 1 বছর আগে আমার ওয়াইফের বেবি 4 মাসের মাথায় ইন্টারনালি পেটের ভিতরে মারা যায়। তখন নর্মালি ট্রাই করা হয়েছিল, পরে হয় নাই, পরে হচ্ছে ডিএনসি করে আমার বেবিকে পেটটাকে বের করা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আমার বয়স, যেহেতু ওয়াইফের বয়স 36, 2 হচ্ছে আমি যদি এখন বেবি নিতে চাই, মানে আসলে ডিএনসির কতদিন পর আমার বেবি নেওয়া আসলে রাইট ওয়ে? দর্শক একটু জানতে চাই যে আপনার স্ত্রীর অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো সমস্যা? না, ওনার হচ্ছে যখন বেবি কনসিভ করে তখন হচ্ছে ডায়াবেটিসটা আসে, তাও হচ্ছে 6 মান্থ 7 মান্থের যায়। আর এছাড়াও কোনো ডায়াবেটিস বা রেগুলার ডায়াবেটিস অথবা রেগুলার মানে কার্ডিয়াক কোনো প্রবলেম এগুলো নাই। জি, গর্ভাবস্থায় হঠাৎ করে গিয়ে ডায়াবেটিস, উনি গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গিয়েছিল, তাই তো? জি। আর কতদিন হয়েছে ডিএনসি করার? ডিএনসি করা হয়েছে, তাও হয়েছে গেছে আমার প্রায় 1 মাস, সরি 1 বছর। 1 বছর আগে, তাই তো? যে আপনার সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। জেস্টেশনাল ডায়াবেটিস আক্রান্ত হয়ে গিয়েছিলেন ওনার ওয়াইফ, 36 এজ, এবং 1 বছর হলো ডিএনসি করার। উনি আবার কনসিভ করতে পারবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ দর্শক। আচ্ছা, এই প্রশ্নটি হচ্ছে ওনার যেহেতু 36 ইয়ার্স এজ, হ্যাঁ, ওনার বয়সটা একটু হাই রিস্ক মাদার হয়ে যাচ্ছেন, এবং যেহেতু ওনার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, তো এই প্রেগনেন্সিতে অবশ্যই ওনার কাজ হবে প্রেগনেন্সি নেওয়ার আগে প্রি কনসেপশনাল কনসালটেশন। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্সি নেওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নেওয়া এবং ইনভেস্টিগেশন করে দেখা যে এখন ওনার ডায়াবেটিস আছে কিনা, বা অনেকে দেখা যায় যে আইজিটি থাকে, ইন্টারমিডিয়েট গ্লুকোজ টলারেন্স। তো এই সেক্ষেত্রে দেখা যায় তার ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে এই আইজিটি যদি আপনি আগেই ডায়াগনোসিস করতে পারে এবং তার যদি ওয়েট বেশি থাকে, ওয়েট বেশি থাকলে সাধারণত দেখা যায় ওই পেশেন্টরা প্রেগনেন্সিতে গিয়ে ডায়াবেটিসে আক্রান্ত হয়। অবশ্যই তাকে প্রি কনসেপশনালি ওয়েট কন্ট্রোল করে নিতে হবে, ওয়েট যথাসম্ভব ওজন কমিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে যদি কনসিভ করে সেক্ষেত্রে কিন্তু সে একটি হেলদি বেবি অবশ্যই আশা করতে পারে। তো সেজন্য আমার পেশেন্টের প্রতি পরামর্শ হচ্ছে, যদিও আপনার 1 বছর হয়ে গিয়েছে, এখনও আপনি কোনো ডক্টরের পরামর্শ নেননি, কনসালটেশন
পিডিয়াট্রিশিয়ানে যাননি অবশ্যই 3 মাস আগে, এখন থেকে পরবর্তী 3 মাস পরে আপনি বেবি নেবেন এবং এখনই যত দ্রুত সম্ভব একজন অবস্টেট্রিশিয়ান বা গাইনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। নিশ্চয়ই, খুবই চমৎকার তথ্য। কারণ উনি যেহেতু অলরেডি একবার জেস্টেশনাল ডায়াবেটিসে আক্রান্ত হয়ে সন্তান হারিয়েছেন, তাই অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি। এবং 3 মাসের গড়ায়ুর কথা বলছিলেন যে ডায়াবেটিসের কন্ডিশনটা কি ওনার শরীরে, সেটিও বের করে ওই অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করা এবং কাউন্সিলিং নিয়ে ওনার প্রেগনেন্ট হওয়াটা খুব বেশি জরুরি। ম্যাম, আমরা তো ছিলাম যে মায়েরা কি কারণে বা একজন নারী কি কারণে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে, জানতে চাই একজন পুরুষের বন্ধ্যাত্বের কারণগুলো কি হতে পারে? পুরুষ বন্ধ্যাত্ব সাধারণত আমরা পুরুষরা অ্যাপারেন্টলি হেলদি লুকিং থাকে, যাদেরকে ইনভেস্টিগেশন ছাড়া কিন্তু আমরা আসলে আইডেন্টিফাই করতেই পারি না যে তার কোনো সিমেনে কোনো প্রবলেম আছে কিনা। তো এই জন্য আমরা বেসিক ইনভেস্টিগেশন যেটা করতে দেই প্রথমেই হচ্ছে সিমেন অ্যানালাইসিস টেস্ট। তো সিমেন অ্যানালাইসিস টেস্টে দেখা যায় অনেক ধরনের প্রবলেম থাকতে পারে পুরুষের ক্ষেত্রে, যে জন্য তার পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে। সিমেন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে সিমেন কাউন্ট কম, নর্মাল সিমেন কাউন্ট 15 মিলিয়ন পার এমএল, তো লেস দেন 15 মিলিয়ন পার এমএল হতে কিন্তু অলিগোস্পার্মিয়া বলি, তখন কিন্তু সে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতে পারে। এবং সিমেনের গতি, হ্যাঁ, মটিলিটি যদি 40% না থাকে, এভারেজ 42% বলি, তো এভারেজ 42% যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তার অ্যাস্থেনোস্পার্মিয়া, যে শুক্রাণু নড়াচড়া করে গতি শুক্রাণু গিয়ে ডিম্বাণু পর্যন্ত সে পৌঁছতে পারছে না, হ্যাঁ, গতি কম। এবং শুক্রাণুটি দেখতে কীরকম, মরফোলজি অ্যাপারেন্টলি নর্মাল সিমেন যদি মরফোলজিকে নর্মাল না থাকে অ্যাটলিস্ট 4% সিমেন নর্মাল থাকতে হবে তার। যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো, যদি না থাকে সেটা হচ্ছে তার টেরাটোজোস্পার্মিয়া। তো এই সিমেনে এই প্রবলেমগুলো কিন্তু আমরা একটা সিম্পল সিমেন অ্যানালাইসিস টেস্ট করেই করতে পারি। এই সমস্যাগুলোর জন্যই কিন্তু সে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে। আর যে এই সিমেন অ্যানালাইসিস যে প্রবলেমগুলোর কথা আমি বললাম, এগুলো কেন হচ্ছে, তার পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো যদি আমরা খুঁজতে যাই, তখন দেখা যায় যে অনেক পেশেন্ট, অনেক হাজবেন্ড যেমন লাইফ স্টাইলে তার প্রবলেম আছে, যেমন অনেক ওয়েট বেশি, চার ওজন বেশি, সে স্মোক করে অথবা অ্যালকোহল নিচ্ছে, তার স্ট্রেস বেশি, অথবা সে এমন এনভায়রনমেন্টে কাজ করে খুব হট এনভায়রনমেন্ট, অথবা তার আগে কোনো অপারেশন হয়েছিল, হ্যাঁ, টেস্টিস অথবা এপিডিডাইমিস, অথবা তার হাইড্রোসেলের অপারেশন হয়েছিল, হার্নিয়া অপারেশন হয়েছিল। এইসব কারণে কিন্তু তার বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। হার্নিয়ার অপারেশন হলে কিন্তু অনেকে বুঝতেই পারে না তার ওই যে সিমেন যে পথটি দিয়ে আসতো, হ্যাঁ, এপিডিডাইমিস, যে ভাস ডিফারেন্স, ওই পথটা কিন্তু অনেক সময় আটকে দেই আমরা, বন্ধ করে দিলে কিন্তু যে শুক্রাণু ঠিকই তৈরি হচ্ছে তার, কিন্তু জায়গা মতো আসতে পারছে না, তখন কিন্তু সে অ্যাজোস্পার্মিয়াতে ভুগবে। তো এই ইনভেস্টিগেশনগুলো যখন আমরা করে তার আইডেন্টিফাই করতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। আবার অনেক পুরুষ আছেন যিনি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, হাইপোথাইরয়েডিজম সমস্যায় ভুগছেন, যেমন হরমোনাল ইমব্যালেন্স অনেকের আছে, বা অন্য কোনো সমস্যায় ভুগছেন যেটার জন্য তিনি মেডিসিন খাচ্ছেন, যে সাইকিয়াট্রিক পেশেন্ট আসেন আমাদের কাছে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন খাচ্ছেন, বা অনেকের দেখা যায় ব্যাক পেইনের প্রবলেম থাকে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বলি, তো ওই পেশেন্টের যদি সালফাসালাজিন একটি ড্রাগ আছে, যে পেশেন্ট অনেক দিন ধরে সে সালফাসালাজিন ড্রাগটি নিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তার সিমেন প্যারামিটার কিন্তু অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। যেমন আপনি বলছিলেন যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু সালফাসালাজিন অ্যাডভাইস করা হয়। তো ম্যাম, একজন নারীর ক্ষেত্রে যদি দীর্ঘদিন সালফাসালাজিন তিনিও গ্রহণ করে থাকেন, এটিও কি তার বন্ধ্যাত্বের কারণ হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই। নারীদের ক্ষেত্রেও যদি সালফাসালাজিন নিয়ে থাকে, সেক্ষেত্রে তার শুক্রাণুর ডিম্বাণুর পরিমাণ কমতে থাকবে, তার দ্রুত ডিম্বাণুর পরিমাণ কমে যায়, সে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, দর্শকদের জানানোটা খুব জরুরি। আরও বিস্তারিত আলোচনা করব, তবে ম্যাম সময় হয়ে যাচ্ছে ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আলোচনা করছিলাম যে একজন নারী কিংবা একজন পুরুষ ঠিক এই কারণগুলোতে বন্ধ্যাত্বের শিকার হয়ে থাকে। বিভিন্ন ধরনের কারণ জানছি, এবং হরমোনাল ইমব্যালেন্স বা অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ, কিন্তু একটু জানতে চাই যে যখন এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের শরণাপন্ন হয়, আপনারা কি করে শনাক্ত করেন? শুধুমাত্র কি হিস্ট্রি নিয়ে, নাকি বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন
বন্ধ্যাত্ব কাপল যখন আমাদের কাছে আসেন তখন তো আমরা হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে, ফিজিক্যাল এক্সামিনেশন, এরপরে কিছু ইনভেস্টিগেশনে যাই। মোস্ট কমন ইনভেস্টিগেশন একটি মাত্র ইনভেস্টিগেশনে যদি আমাকে বলা হয় যে আপনি কোনটি করবেন, সেটা হচ্ছে ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, একটি আলট্রাসোনোগ্রাফি, যেটা বিশেষ একটি প্রোবের মাধ্যমে ভ্যাজানের ভিতরে ঢুকালে দেখা যায় খুব সুন্দর করে স্পষ্ট একটি আইডিয়া পাওয়া যায় তার পেলভিসের, জরায়ুর পাশে ডিম্বাশয়, ডিম্বনালীটা বোঝা যায় না, কিন্তু এই জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, ডিম্বাশয়ে কোনো প্রবলেম আছে না, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফির মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে বুঝতে পারি যে তার কোনো প্রবলেম আছে কিনা। এরপরে আমরা বেসিক কিছু ব্লাড টেস্ট করতে যাই, যে তার কোনো ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা, সিবিসি, ইউরিনারি কালচার, থাইরয়েড হরমোন ফাংশন টেস্ট এবং এন্টিমোলারিয়ান হরমোন, এফএসএস, এলএইচ, এগুলো হচ্ছে তার বেসিক কিছু ইনভেস্টিগেশন, যেগুলো আমরা করলে তার কোনো প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস টেস্ট, এই ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমে সর্ট আউট করতে পারি যে কোনো ইমব্যালেন্স থাকলে সেগুলো আমরা ট্রিটমেন্টের মাধ্যমে তার ট্রিটমেন্ট করে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান করতে পারি। এরপরে আছে এই বেসিক ইনভেস্টিগেশনের মধ্যে যদি কোনো প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে না পারি, অনেক সময় দেখা যায় আননোন কজের জন্য ইনফার্টিলিটি হতে পারে, তো নেক্সট আমরা ইনভেস্টিগেশনে যাই, যেটা হচ্ছে তার টিউবগুলো দেখার জন্য। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি একটি টেস্ট আছে, এটি একটু পেইনফুল টেস্ট, যেটার মাধ্যমে আমরা টিউবগুলো দেখতে পারি, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি। তো এখন নতুন অনেক ধরনের অ্যাডভান্স প্রসিডিওর চলে আসছে যে এই পেইনফুল টেস্টটিকে আমরা অ্যাভয়েড করতে পারি, যেমন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েই আমরা করি, স্যালাইন ইন্ট্রোডিউস করি, নর্মাল স্যালাইন ইন্ট্রোডিউস করে তার জরায়ুর ক্যাভিটিতে ঠিক আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, টিউবগুলো ভালো আছে কিনা সুন্দর করে দেখা যায়। মানে এটা আমাদের দেশেই সম্ভব? হ্যাঁ, আমাদের দেশেই সম্ভব। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এখন আরও অ্যাডভান্স টেস্ট আসছে যেটাকে বলে হাইকোসি মেথড, যেটা হচ্ছে ফোমের মাধ্যমে, ফোম দিয়ে আমরা জরায়ুর ভিতরে বিশেষ একটি টেস্টের মাধ্যমে যেটা আইডেন্টিফাই করতে পারি যে এখানে টিউবটি কিন্তু খুব ভালো করে দেখা যায়, হাইপারিকুইক কালার দেখে সাদা অনেক সময় দেখা যায় যে টিউবগুলো ভালো আছে কিনা এবং পেলভিসের কোনো প্রবলেম আছে কিনা, হাইকোসির মাধ্যমে কিন্তু আমরা এই টেস্টটি করতে পারি। এটা হচ্ছে পেইনলেস প্রসিডিওর অনেকটাই। আচ্ছা, যখন এই টেস্টগুলো করেন তখন শুধুমাত্র আমাদের দেশে আমরা যেটা দেখি যে একজন নারী আসছে বারবার চিকিৎসকের কাছে এবং তিনি ইনভেস্টিগেশন করাচ্ছেন, কিন্তু তার সাথে যে তার হাজবেন্ড বা তার সঙ্গীকেও এই টেস্টগুলো করাটা কতটুকু জরুরি এবং আপনারা কিভাবে তাকে কাউন্সিলিং করেন? আমরা হাজব্যান্ডকে অবশ্যই বলি যে ওয়াইফকে বলি আপনি হাজব্যান্ডকে সাথে করে নিয়ে আসবেন। প্রথম ভিজিটে ফার্স্ট ভিজিটেই হাজব্যান্ড এবং ওয়াইফের ইনভেস্টিগেশন করা জরুরি। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যারা অনেক দিন ধরে মেডিসিন খাচ্ছেন, প্রায় 1 বছর 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, কিন্তু তার হাজব্যান্ডের একটি সিমেন্ট টেস্ট, ছোট্ট একটি ইনভেস্টিগেশন সেটা করা হয়নি। কেন করা হয়নি সেটা অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হাজব্যান্ডই রাজি হচ্ছে না ইনভেস্টিগেশন করার জন্য, বা হাজব্যান্ডই তার সাথে আসছে না, সে ভাবছে যে তার কোনো প্রবলেম নেই, অথবা সামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে, শ্বশুর বাড়ি থেকে ইনলস থেকে চিন্তা করলে যে তারা হচ্ছে বা চিন্তা করছে যে তার হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, ওয়াইফটিকেই পাঠাও তার ট্রিটমেন্টের জন্য। এই জন্য অবশ্যই আমরা বলি যে এটাকে খুব গুরুত্বের সহকারে, এমনও হতে পারে যে সমস্যা দুপক্ষ থেকে, নারীরও হচ্ছে তিনি দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন কিন্তু পুরুষ সঙ্গীটির যে দীর্ঘদিন ধরে সমস্যা সেটি এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে ফাইন্ড আউটই করা হয়নি, এই কারণে দুজনকে ইনভেস্টিগেশন করা জরুরি। ম্যাম, একটু জানতে চাই যে আসলে বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? বন্ধ্যাত্ব চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আগে বলা হতো যে অনেক পেশেন্টই আমাদের দেশ থেকে, অনেক পেশেন্ট কিন্তু বিদেশমুখী ছিল, বিদেশে যাওয়ার জন্য, যে আমাদের দেশে বন্ধ্যাত্ব চিকিৎসা তেমন কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু এখন আমরা দর্শকদের বলবো, অনেক দর্শকই আমাদের সাথে কানেক্টেড আছেন, যে বাংলাদেশে কিন্তু বন্ধ্যাত্বের সব ধরনের ট্রিটমেন্ট এখন বাংলাদেশে হচ্ছে এবং এটা খুব সহজলভ্য হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেক বেশি সহজলভ্য করে দিয়েছি, খুব কম খরচেই। আমরা অনেক পেশেন্টরাই বলে যে ম্যাডাম বন্ধ্যাত্ব চিকিৎসা তো অনেক বেশি এক্সপেন্সিভ। আসলে কিন্তু ধারণাটি ভুল। হ্যাঁ, আমরা যে পরিমাণ অন্য প্রেক্ষাপটে আমরা যে পরিমাণ টাকা ইনভেস্ট করি, সেক্ষেত্রে একটি বন্ধ্যাত্ব ট্রিটমেন্ট মেয়েকে যদি আমরা নেগলেক্ট না করে তার যদি ট্রিটমেন্টটা করি, হ্যাঁ, অন্য চিকিৎসার চেয়ে কিন্তু খুব বেশি খরচ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। যেমন আমরা মেডিসিনের মাধ্যমে কিন্তু একটি পলিসিস্টিক ওভারি পেশেন্ট, যে পেশেন্টগুলো বন্ধ্যাত্বের জন্য খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম দায়ী, কিছু ইনভেস্টিগেশন, ব্লাড টেস্ট, হরমোনাল টেস্ট করেই কিন্তু আমরা এই ট্রিটমেন্টটি করলেই তার কিন্তু 50% ক্ষেত্রেই, যদি তার
মেয়েটির ওজন কমিয়ে ফেলতে পারে, কিছু মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করলেই কিন্তু তার বন্ধ্যাত্ব সমস্যাটি কারেকশন হয়ে গেল। এবং এর সাথে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার চেম্বারে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনেক পেশেন্টেরই দেখা যায় যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে তার হাজবেন্ডের কিন্তু অনেক সময় দেখা যায় সিমেনের প্রবলেম থাকে। আচ্ছা আচ্ছা। এবং অ্যাস্থেটোস্পার্মিয়া। তিনি ধরে নিচ্ছেন যে যে সেই স্ত্রীর যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাই সমস্যাটি শুধুমাত্র সেই কারণে, তাই হাজবেন্ড আর চিকিৎসা করতে যাচ্ছেন না। ম্যাম জানবো আমরা, সচেতনতা বৃদ্ধি করাটা খুব জরুরি এই জায়গাটিতে। একজন দর্শক অপেক্ষায়, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা। আমার 1.5 বছর আগে একটা ব্লাইটেড ওভাম হয়েছিল, তারপর আবার আমি 1 বছর পরে প্রেগন্যান্সি কন্টিনিউ করি। তো ওটাও বাচ্চার আপনার অ্যাবনর্মালিটি ছিল, তার কারণে ওটা অ্যাবর্শন করতে হয়েছে। তো এখন আমি 3 দিন আগে পরীক্ষা করছিলাম, আমার সিবিসি, আরবিসি, তারপরে টিএসএস, টর্চ প্যানেল, সিমেন অ্যানালিসিস সব পরীক্ষা করা হয়েছিল, সব নর্মাল ছিল। বাট আপনার টর্চ প্যানেলে ওইটাতে আমার রুবেলা আইজিজি 3 দিন আগে যেটা করছিলাম ওটাতে আপনার রুবেলা আইজিজি আসছে আপনার 42.70। এটা রুবেলা আইজিজি। আর আপনার আরেকটাতে সমস্যা হয়েছিল, ওটা হচ্ছে গিয়ে সিএমবি, ওইটার আইজিজি 4.74। জি দর্শক, এই মুহূর্তে কি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন? এই পরীক্ষাগুলো দেখিয়েছেন? আমি কালকে পিটোম্যাটারনাল মেডিসিনে দেখাইছিলাম, বলছিল যে এটা যেহেতু আইজিজি পজিটিভ এটা নাকি কোনো সমস্যা হবে না। তো এখন ওটা বলতেছে আবার প্রেগন্যান্সি ট্রাই করার জন্য বলতেছে, আর পরবর্তীতে নাকি কোনো সমস্যা হবে না। এখন জি আপনার আসলে কি আমি প্রেগন্যান্সি নিতে পারবো কিনা, একটু জানতে চাই, সমস্যা হবে কিনা। জি একটু জানতে চাই, বয়স কত আপনার? আমার 21 বছর 2 মাস। কতদিন আগে এর আগে বাচ্চাটি যে মারা গিয়েছে বলছেন? 1 বছর আগে, তাই তো? জি না, 1.5 বছর আগে ওটা ব্ল্যাকেড ওভাম ছিল। সেকেন্ড বেবিতে কি ধরনের প্রবলেম ছিল আপনার? সেকেন্ড বেবিটার কি ধরনের প্রবলেম ছিল? ওটা যেটা অ্যাবর্শন হয়েছিল 7 মাস আগে অ্যাবর্শন করছিলাম, ওইটা বেবি অ্যাবনর্মাল ছিল, মাথায় ব্রেনে পানি জমছিল, প্লাস পেটের উপর চামড়া হয় নাই, নাড়ি বুড়ি কিছুই হয় নাই। জি জি আমরা বুঝতে পেরেছি দর্শক। এই মুহূর্তে আপনি কনসিভ করতে পারবেন কিনা এটাই তো জানতে চান? জি, এবং পরবর্তীতে প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হবে কিনা বা কিভাবে চললে কোনো সমস্যা হবে না। জি 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 আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। ম্যাম যেমনটি বলছিল উনি অনেক বেশি শঙ্কিত, কারণ পরপর 2টো বাচ্চা মারা গিয়েছে এবং একটি অ্যাবর্শন করে ফেলেছে উনি। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে, যেটা দর্শকরা অনেক সময় দেখা যায় খুব ওরিড থাকে, যে টর্চ প্যানেল, হ্যাঁ, রিপিটেড প্রেগন্যান্সি লসের ক্ষেত্রে ওনার প্রথম বেবিটি ব্লাইটেড ওভাম ছিল এবং দ্বিতীয় বেবিটি কনজেনিটালি অ্যাবনর্মাল ছিল। তো টর্চ প্যানেল সাধারণত আমরা করি যে রিপিটেড প্রেগন্যান্সি লস দেখার জন্য যে তার কোনো ভাইরাস দিয়ে সে আক্রান্ত হলো কিনা। তো দেখা যায় এটা কিন্তু একটি টর্চ প্যানেল যেটা আমরা করি ভাইরাসগুলো, সেটা কিন্তু একটি আইসোলেটেড বা স্পোরাডিক প্রেগন্যান্সি লসের ক্ষেত্রে দায়ী। যে বারবার প্রেগন্যান্সি লস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু টর্চ প্যানেল দায়ী না। এটা অবশ্যই দর্শকদের মনে রাখতে হবে যে রুবেলা ভাইরাস বা সাইটোমেগালো ভাইরাস যে আইজিজি পজিটিভ হচ্ছে, আইজিজি মানে হচ্ছে তার আগে কোনো সমস্যা হয়েছিল বা যে সেকেন্ড প্রেগন্যান্সির সময়ও সে আক্রান্ত হতে পারে, রুবেলাতে আক্রান্ত হতে পারে বা সাইটোমেগালোতে আক্রান্ত হতে পারে, সেই প্রেগন্যান্সিটির জন্য তার সেই ভাইরাসটি দায়ী। কিন্তু এখন তার ওই ভাইরাসটির বিরুদ্ধে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে, এখন আর ওই ভাইরাসটি তাকে কোনো সমস্যা করবে না। এই জন্য ওই ভাইরাস নিয়ে তার কোনো টেনশন করার কিছু নেই। হ্যাঁ, এখন নেক্সট প্রেগন্যান্সি সে নিতে পারে, কিন্তু পরবর্তী প্রেগন্যান্সির ক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে কিনা, বাচ্চার জন্মগত ত্রুটি হবে কিনা বা ব্লাইটেড ওভাম হবে কিনা, সেগুলোর জন্য আরো অনেক বেশি ইনভেস্টিগেশন করা জরুরি। অন্যান্য ইনভেস্টিগেশন করতে হবে। যখন দেখা যায় থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে অনেক সময় দেখা যায় পেশেন্টরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ভোগে। সেক্ষেত্রে উনি জানতে চান যে এই মুহূর্তে কনসিভ করতে পারবেন কিনা, আপনার পরামর্শ কি? অবশ্যই প্রি কনসেপশনাল কনসালটেশন নিতে হবে তাকে, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী অন্য কোনো সমস্যা আছে কিনা। অলরেডি সে অনেকগুলো ইনভেস্টিগেশন করে ফেলেছে, আশা করি তার সমস্যা হবে না। কিন্তু আরেকটি টেস্ট আছে যেটা ক্রোমোজোমাল অ্যানালাইসিস, হ্যাঁ, ক্যারিওটাইপিং অফ বোথ পার্টনারের যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় ব্যালেন্স ট্রান্সলোকেশন থাকে, ক্রোমোজোমে প্রবলেম থাকে। এই প্রবলেমটি থাকলে কিন্তু বেবির প্রবলেম হতে পারে, কিন্তু সে
সেগুলো তো সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ গাইনোকোলজিস্টের শরণাপন্ন হওয়াটা খুব জরুরি। ম্যাম, একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ দর্শকদেরকে, এবং ধন্যবাদ দর্শকদেরকে বলবো অনেক পেশেন্টরা আমার চেম্বারে এসে অনেক বেশি হাউমাউ করে, অনেক পেশেন্ট কান্না করতে থাকে, তাদের ইমোশন আস্থা রাখাটা খুব বেশি জরুরি। আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, বন্ধ্যাত্ব কখনোই একটি অভিশাপ নয়, অবশ্যই আস্থা রাখুন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি এবং নিয়মিত চিকিৎসা করান। যথাযথ চিকিৎসায় অবশ্যই বন্ধ্যাত্বের দায় থেকে মুক্তি মেলা সম্ভব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।